আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আছি আপনাদের সাথে সাদিয়া আলম। আমাদের রুটিন অনুযায়ী আমাদের আজকে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সবাই আশা করি ভালো আছেন। যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে চান তারা অবশ্যই ভর্তির যোগাযোগ হতে কী কী প্রয়োজন সবাই ফেসবুক পেজ প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ এবং ইউটিউবে যারা দেখছেন তারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ পেতে ইনবক্সে নক দিতে পারেন। আমাদের এখানে ষষ্ঠ শিশু কেজি থেকে বা প্লে নার্সারি থেকে আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা সব আপলোড করা হবে। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই ভর্তি হতে ফেসবুক পেজ ইনবক্সে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়াই শুরু করতে যাচ্ছি। তাহলে প্রথম অধ্যায় কি আমাদের জলবায়ু পরিবর্তন। তাহলে কালকে আমরা কিন্তু একটা আমাদের বইয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে একটা অধ্যায় ছিল। দেখি কোন বই ছিল বলো তো। তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রথম ওইটাতে পড়লে ওইখানে যেহেতু এটা প্রথম অধ্যায়, ওইটা ছিল একদম বার্ষিক পরীক্ষার নিচে, অর্থাৎ বার্ষিক পরীক্ষাতে দিতে পারে। তাহলে কিন্তু একই অধ্যায় একই পড়া, এখানে কোনো ভিন্ন হবে না, একটা বা দুইটা লাইন ভিন্ন। তারপর আছে আমরা মানুষ। তাহলে আমরা মানুষ হিসেবে আমরা কে? আমরা মানুষ। তাহলে মানুষ হিসেবে আমাদের কিছু মৌলিক অধিকার আছে, সেগুলা কি কি? অন্ন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই টোটাল কয়টা? পাঁচটায় হচ্ছে আমাদের মৌলিক অধিকার। কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। খাদ্য আমরা প্রতিদিন খাবার খেতে হবে। তুমি যদি একটা মানুষ কোনো কাজ করতে যায়, তুমি মাদ্রাসায় যেতে চাচ্ছ, তুমি যদি খাবার না খাও পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর, তাহলে তুমি এখান থেকে গাড়িতে করে হোক বা হেঁটে হোক যেতে কিন্তু পারবে না, কারণ তুমি দুর্বল হয়ে থাকবে তখন। তাই একটা মানুষের অবশ্যই কী প্রয়োজন? খাবারটা প্রয়োজন। বস্ত্র কি? পোশাক। এই যে তুমি এখন যাবা, ঠিক আছে, তুমি খাবার খাইছো, তা তুমি কি এমনি যেতে পারবে পোশাক ছাড়া? তাহলে তোমার একটা নির্দিষ্ট ইউনিফর্ম থাকতে হবে, বা ইউনিফর্ম না থাকলেও তোমার একটা পোশাক তোমার কাছে থাকতে হবে। তাহলে এটাকেই তোমার বস্ত্র পরিধান করা একটা মৌলিক অধিকার। বাসস্থান। তাহলে সরকার প্রত্যেকটা মানুষের কি দিছে? একটা নির্দিষ্ট জায়গা দিছে যেখানে সে আইনত বসবাস করে, তার একটা আইনত অধিকার আছে, আইনত দলিল আছে। এই যে তোমার এটা এই জায়গায় তুমি থাকতেছো, এখানে বসবাস করতেছো, তাহলে এটার একটা কি আছে? দলিল আছে, যেটার মাধ্যমে তুমি প্রতি মাসে কি 10 টাকা, 15 টাকা, 20 টাকা ভ্যাট দিতে হয় তোমার আব্বা আম্মু থেকে। বুঝছো? তাহলে এটা হচ্ছে কি তোমার মৌলিক অধিকার, বাসস্থান। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান গেছে। শিক্ষা। তাহলে আমাদের দেশে তুমি যে বসবাস করবা, তা তুমি যারা পড়াশোনা করে না, তাহলে ওদেরকে কি করতে হয়? ছেলেরা ইটের ভাটায় কাজ করে, কলকারখানায় কাজ করে, বা রিক্সা চালায়, সিএনজি চালায়। আর মেয়েরা পড়াশোনা না করলে তাদেরকে কি করতে হয়? বেশিরভাগই দেখা যায় কাজ করে। কিসের কাজ করে? এখন তো গার্মেন্টসে পড়াশোনা করতে গার্মেন্টসে চাকরি করতে গেলেও কিন্তু পড়াশোনা প্রয়োজন হয়। গার্মেন্টসও কিন্তু তোমার অন্তত পড়াশোনা এসএসসি পাস লাগে, বা একটা অন্তত ওদের সাবজেক্ট নিয়ে একটা অনার্স পর্যন্ত হয়। তারা কেউ গার্মেন্টসে চাকরি করতে পারে না। তারা অনেকে কাজ না পেয়ে শেষমেশে কী করে? ছেলেদের মতো ইটের ভাটায় কাজ করে, না হলে শহরে বিভিন্ন জায়গায় কাজের বুয়া হিসেবে কাজ করে। কিন্তু আমরা এসব কাজ করতে চাই না, আমরা পড়াশোনা করে দেশের এটা উন্নত করতে চাই। তাই আমাদের সবার থেকে শিক্ষাটা খুবই প্রয়োজন। এই যে এখন তুমি মাদ্রাসায় ক্লাস 5-এ পড়তেছো, তুমি আগামী বছর 6 যাবে। তুমি যদি এখন 5-এও না পড়তে, তুমি কিন্তু এত কিছু জানতে না, তখন পড়াশোনা কি সেটা তুমি বুঝতে না। এই যে দেখো, তুমি বেকার যদি বসে থাকো, এখন পড়াশোনা আছে, বিরক্ত লাগতেছে, কিন্তু একটা বছর যদি তোমাকে পড়াশোনা থেকে বাদ করে দেওয়া হয়, তোমার মন কিন্তু একটা অস্থির হয়ে যাবে। কোনো কাজ নেই, কিছু নেই, একদম বিরক্ত লাগতেছে। আমার পড়াশোনা থাকলে তো হইতো আমার কাছে একটা, আমি কাজ করতে পারতাম, পড়তে পারতাম, এটাই। তাহলে আমাদের শিক্ষাটা মৌলিক অধিকার। চিকিৎসা। একটা মানুষ অসুস্থ হয়েছে, তাহলে তাকে যদি বিছনায় শুয়ে রাখা হয়, সে এমনি এমনি সুস্থ হয়ে যাবে না, তার রোগ যেটা হয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে তার একটা সুচিকিৎসা পাওয়ার অধিকার আছে। এটা হচ্ছে কি? মৌলিক অধিকার। তাহলে আমরা মানুষ, মানুষ হিসেবে আমাদের কী কী অধিকার আছে এখানে এ বিষয়ে আলোচনা করবে। তারপর হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী। ক্ষুদ্র নিগোষ্ঠী কারা? আমাদের থেকে যারা একটু ভিন্ন, যাদের নিজস্ব ভাষা আছে, যারা অন্য ভাষায় কথা বলে, যাদের চেহারাটা একটু ভিন্ন, এটাই হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী। যেমন চাকমা, মারমা,
ঘারো, ত্রিপুরা, মণিপুরি, সাঁওতাল, তচঙ্গা, এগুলাই হচ্ছে কি তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরা এক এক জায়গায় বসবাস করে। কিন্তু চাকমা, ঘারো, চাকমা আর তোমার মারমারা বেশিরভাগ কোথায় বসবাস করে? পার্বত্য অঞ্চলে। অনেকে পার্বত্য অঞ্চল বলতে কি এখন চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে। চট্টগ্রাম একটা বিভাগ। চট্টগ্রামে আবার কিন্তু 3টা কি আছে, জেলা আছে। একটা হচ্ছে কক্সবাজার, একটা হচ্ছে তোমার চট্টগ্রামের, আর একটা হচ্ছে খাগড়াছড়ি। বুঝছো? তারপর রাঙামাটিটাও একটা জেলা হিসেবে ধরা হয়। তাহলে এখন খাগড়াছড়িতেও কিন্তু চাকমা, মারমা, ঘাড়োরা বসবাস করে। তারপরে হ্যাঁ, তারপরে তোমার রাঙামাটিতেও বসবাস করে। ওদের বাসাগুলো কিন্তু আমাদের মতন না। পাহাড়ে ওরা বাঁশ দিয়ে মাছার মতো বসবাস করে, সিঁড়ি থাকে। হ্যাঁ, ভেরি গুড। কিন্তু ওরা বর্তমানে আমাদের মতো পড়াশোনা করতেছে, বর্তমানে আমাদের মতো এরকম ফ্ল্যাট বাড়িতে থাকতেছে বা বাসা তৈরি করে থাকতেছে। ওরা ওরা আমাদের মতো এখন ঠিক ভাষায় কথা বলতেছে। এখন চাকমা ভাষা মোটামুটি ম্যাম জানি, আর ম্যামদের ক্লাসে তো কয়েকজন চাকমা ছিল, একজন ছিল ওরা হচ্ছে অজান্তা চাকমা। তাহলে তোমাকে যদি বলে তুমি ভাত খাবে, মই ভাত খামো। মই মানে হচ্ছে আমি ভাত খামো, ওরা মই বলে। আমার মানে মই। আর অনেক ভাষা আছে, তোমার আমার খাতা নেই, আমি তোমার জন্য ভাষা করে লিখাবো। যখন এই অধ্যায়টা পড়বো তখন তোমাকে আরও বিস্তারিত দেব। আমাদের স্মরণীয় নেতা তাহলে এখানে স্মরণীয় বলতে কি বোঝাচ্ছে? আমাদের এই দেশের জন্য যারা যুদ্ধ করছে ওদেরকে স্মরণীয় নেতা বোঝাচ্ছে। তার মধ্যে যেমন মোহাম্মদ ইয়াসিন, সোহরাদি উদ্যান, তারপরে সোহরাদি আছে, শেরে বাংলায় কি ফজলুল হক, তারপর আরও আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরা। তারপর আরও অনেকে আছে। তারপর আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালে যে একটা মুক্তিযুদ্ধ হয়েছে, এটা কেন হয়েছে বলো তো? 1971 সালে একটা মুক্তিযুদ্ধ হয়েছে। ঠিক যেমন কিছুদিন আগে একটা কোঠা আন্দোলন হয়েছে, সেরকম একটা বড় বিরাট একটা মুক্তিযুদ্ধ হয়েছে। দেখি বলো কাদের সাথে যুদ্ধ করছি আমরা এই মুক্তিযুদ্ধটা? নো, কোঠা আন্দোলন হয়েছে শেখ হাসিনার সাথে যুদ্ধ। কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশের সাথে পাকিস্তানের। পাকিস্তানের উর্দু ভাষা হচ্ছে তোমার 46% নাকি আরও অনেক কম, কিন্তু বাংলার হচ্ছে 54%। তাহলে এখন বাংলা ভাষাটা হচ্ছে বেশি, উর্দু ভাষাটা অনেকটা কম। এখন পাকিস্তানরা যাচ্ছে আমরা যাতে উর্দু ভাষায় কথা বলি, উর্দুটাই আমাদের মাতৃভাষা বা জাতীয় ভাষা হোক। কিন্তু বাঙালিরা উর্দু ভাষা পারে না, বাঙালিরা শুধু বাংলা ভাষায় কথা বলতে পারে। বাংলা ভাষায় কথা বলতে পারে, বাংলাটা যেহেতু বেশি, তাই বাঙালিরা বলতেছে মানে গরিষ্ঠ দিক থেকে বাংলাটাই হচ্ছে সব থেকে বেশি, শতকরার দিক থেকেও বাংলাটা বেশি, উর্দুটা কম। তাহলে তোমরা বাংলা ভাষাটাকে মেনে নাও, ওরা মানতেছে না। ওরা আবার বলতেছে ইংরেজি ভাষায় কথা বলতে হবে, তাহলে ব্রিটিশ। কিন্তু না, এটা নিয়েও যুদ্ধ। ব্রিটিশরাই আমাদেরকে পূর্ব বাংলার সাথে পশ্চিম বাংলা যুদ্ধ বাধা দিছে, ভাগ করো, শাসন করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা, তার জন্য বিভিন্ন আইন হয়েছে। 1935 সালে ভারত শাসন আইন হয়েছে, তারপরে 1900 আর একটা কত সালে জানি হয়েছে, 1906 সালে হয়েছে, এরকমই। তো তারপর এখন এই পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধটা এই জন্য হয়েছে। এখন ওরা বলতেছে আমাদেরকে আরবি হরফ দিয়ে বাংলাটাকে লিখতে, যেমন তুমিটা লিখতে বলতেছে, তাফেস তু মিনজের মি, তুমি, এরকম লিখতে বলতেছে। কিন্তু এটা আরবি হরফকে যেমন অসম্মান করা হচ্ছে, তেমনি বাংলাকে অসম্মান করা হচ্ছে। বলছে না, এরকম লেখা যাবে না, বাংলা বর্ণ দিয়ে বাংলা ভাষা লিখব। এটার জন্য দীর্ঘ 9 মাস যুদ্ধ হয়েছে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে অনেক মানুষ শহীদ হয়েছে। তার মধ্যে কয়েকজন সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, এদের নাম পাওয়া গেছে। এদেরকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে। তারপরে জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীর প্রতীক, হারুনুর রশিদ, এগুলা ওদেরকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। হ্যাঁ, এই বাংলাদেশের সাথে ও পাকিস্তানের যুদ্ধ হয়েছে। পাকিস্তানও কিন্তু ইসলাম ধর্ম। আমরা একটা বড় ভারত উপমহাদেশ, এটা ভারত তুমি বর্তমানে দেখতেছি আমরা ভারত, ওই ভারত উপমহাদেশটা একটা বড় মহাদেশ ছিল। এখানে কোনো বাংলা ছিল না, কোনো পাকিস্তান ছিল না।
ভারত তো একটা বড় মহাদেশ। এখানে ভারতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে। ওরা কোথেকে আসছে? ইংরেজরা, আমেরিকা লন্ডন থেকে আসছে ইংরেজরা। ওরা এসে ভারতে আসছে। এবার ভারতে এসে ওরা আমাদের নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে, ওনারা ইয়ার সাথে আলিবর্দী খানের সাথে কথাবার্তা বলছে, আমরা এখানে এসে ব্যবসা শুরু করব। কাহিনী এখান থেকে শুরু হয়েছে। এবার কাহিনী শুরু হওয়ার পর ওরা ব্যবসা বাণিজ্য করতেছে। নবাব যখন সিংহাসনে, বাবা মারা যাওয়ার পর ওনাকে অনেক অল্প বয়সে সিংহাসনে বসানো হয়েছে। তারপরে এখন সিংহাসনে বসানোর পরে এখন উনি ইংরেজদের সাথে কথা বলতেছেন। তো এখন ইংরেজরা বলতেছে কি, ওনার নবাব সিরাজউদ্দৌলার নিজের খালা আছে, খালা চাচ্ছে কি ওনার ছেলেকে বসাতো, গোশিটি বেগম। এখন ওনার ছেলে কিন্তু মদ পান করে, কোনো রাজার দায়িত্ব নেওয়ার মতো মানুষ নেই। তাহলে এখন হিংসে করতেছে খালা। এটা অনেক বড় কাহিনী। তো তারপর এখন ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলাকে সরাই দিছে, মেরে ফেলছে, যুদ্ধ করছে। তারপরে গেছে ওরা আমাদেরকে এই বাংলাকে তন্ন ছন্ন করে দিয়ে ওরা চলে গেছে অবশেষে, ইংরেজি দিয়ে গেছে। যেটার কারণে আমাদেরকে এখনো কি পড়তে হয়? ইংলিশ বইটা পড়তে হয়। ওই কাদের জন্য? ব্রিটিশদের জন্য। এখন আমরা ব্রিটিশদের কিছু স্বভাব আমাদের মধ্যে রয়ে আছে। তারপরে ব্রিটিশরা আসার পর চলে গেছে ওরা। তারপরে এখানে পাকিস্তান, ভারত, ওরা কি করছে? আলাদা করে দিছে এই ব্রিটিশরাই। তোমরা হচ্ছে যে হিন্দু, ব্রিটিশরা কি বলতেছে ভারতকে, তোমরা হিন্দু, পাকিস্তানরা হচ্ছে মুসলিম। তাহলে ওরা যদি পাকিস্তানরা ক্ষমতা লাভ করে তোমাদেরকে কোনো চাকরি বাকরি দিবে না, এটা ভারতকে বলতেছে। আবার ব্রিটিশরা পাকিস্তানকে বলছে তোমরা হচ্ছে মুসলমান, হিন্দুরা যদি ইয়া করে তোমাদেরকে কোনো চাকরি বাকরি দিবে না, তোমরা ওদেরকে ক্ষমতা দিও না, তোমরা মুসলমান, তোমরা আলাদা, তোমরা হিন্দু। মানে ওকে যে কথা বলছে ওকে সে সেম কথা বলছে। এখন একে অপরের প্রতি একটা হিংসা বেড়ে গেছে। বলতেছেন না আমাদের রাজধানী হবে এখানে, না আমরা শাসন করব, না আমরা করব। এটা নিয়ে যুদ্ধ হতো। ভারত আর পাকিস্তান আলাদা হয়ে গেছে। ব্রিটিশরা ভারত পাকিস্তান আলাদা করে ওরা চলে গেছে। আচ্ছা, তারপর গেছে এবার আসছে ভাষা নিয়ে। ভারত তো আলাদা হয়ে গেছে, এবার পাকিস্তানে গেছে। এবার পাকিস্তানে উর্দু আর বাংলা নিয়ে ঝগড়া। এবার বলতেছে পাকিস্তানরা যেহেতু আমরা মুসলিম তাহলে আমরা হিন্দুদের সাথে করবো না। ওই যে ভাগ হয়ে গেছে না ভারত আর পাকিস্তান, তখন পাকিস্তানের মধ্যে কিছু কি আছে, হিন্দু মানুষ আছে যাদের নিজস্ব স্থানীয় জায়গা হচ্ছে ওদের এখানে। যেমন এটা তোমাদের নিজস্ব জায়গা না, এখানে বসবাস করতেছো, এটা তেমনি হিন্দুদের কি আছে, নিজস্ব জায়গা আছে। আবার ভারতের মধ্যেও নিজস্ব কিছু মুসলিম আছে। এখন বলতেছে তোমরা আমাদের হিন্দু ভাইয়ের উপর অত্যাচার করলে আমরা মুসলিমদের উপর অত্যাচার করবো। এখন বলতেছে আমরা হিন্দুদের ভাষা বাংলা মানব না, বাংলা হচ্ছে হিন্দুদের ভাষা, আমরা মুসলিম, আমরা উর্দু ভাষায় কথা বলবো। উর্দু ভাষা তোমাদের কাছে একটা ওয়াদ্দা মাজাক্কার গায়েব, এগুলো পড়ছো না তুমি? আসো তো, ক্লাস 5-এ থাকবে, আরবি দ্বিতীয় পত্রতে মনে হয়। দেখি বইটা আনো। আরবি দ্বিতীয় না, এখনো দেয় না বইগুলো? এগুলো কিনতে হবে আরবি দ্বিতীয়। ওগুলো কিনতে হয় যে, এই যখন আছে দেখবা যেগুলাতে কোনো ইয়া নাই, তোমার জবর জের ফেজগুলো দেওয়া থাকে না, ওটা হচ্ছে তোমার উর্দু ভাষা। আমার যতটুকু স্টুডেন্টকে পড়েছি মনে আছে ওয়াদ্দা মাজাক্কার গায়েব, তারপর আরও কি ওসব, তো এটাই মনে আছে লাস্টে। তো এটা হচ্ছে তোমার কি উর্দু ভাষা। তো এখন ওরা বলতেছে বাংলাটা হচ্ছে হিন্দুদের ভাষা, তা আমরা মুসলিম, আমরা উর্দু ভাষায় কথা বলবো। এখন ওরা বলতেছে না আমরা বাংলা ভাষায় কথা বলবো না, উর্দু ভাষায় কথা বলবো না, এটা বলতেছে। তারপর মোহাম্মদ আলী জিন্নাহ আর শেখ মুজিব কী করছে, 2 ভাগ করে দিছে। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা ভাগ হয়ে গেছে শুধু বাংলা ভাষার কারণে। পূর্ব পাকিস্তান হচ্ছে বাংলা ভাষা বাঙালি, আর পশ্চিম পাকিস্তান হয়ে গেছে কি পাকিস্তান উর্দু ভাষার। এখন 2 ভাগে বিভক্ত। তো এখন শুরু হয়েছে 2 ভাগ হয়ে গেছে। এখন শুরু হয়েছে জাতীয় ভাষা কোনটা হবে, জাতীয় ভাষা কি উর্দু হবে নাকি বাংলা হবে? উর্দুর পাশাপাশি ইংরেজিকে কি দিছে, আন্তর্জাতিক ভাষাতে সম্মানটা দিছে, কিন্তু বাংলাকে কোনো সম্মান দেওয়া হয় না। এটার জন্য অনেক যুদ্ধ করছে, অনেক মানুষ মারা গেছে। লাস্টে অবশেষে কী হয়েছে, আমরা 17 মার্চ স্বাধীনতা দিবস, ওই দিন আমরা স্বাধীনতা জয়লাভ করছি, পাকিস্তানকে হারিয়ে ফেলছি। তারপরে আমাদেরকে ভারত সাহায্য করছিল, তখন মিত্রবাহিনী ভারত থেকে সব বিভিন্ন সৈন্যবাহিনী পাঠায় ইন্দিরা গান্ধী, আমাদের পূর্ব বাংলাকে সাহায্য করে পাকিস্তানকে
ফুটাই দিছে, ওরা ব্যর্থ হয়ে গেছে। তারপরে আমরা বাঙালিরা জয়লাভ করছি, তারপর আমাদের বাংলা ভাষায় আমরা প্রতিষ্ঠা পাইছি। এখানে একটা কী হয়েছে, বাংলাদেশ গড়ে উঠছে, একটা বাংলা নামের দেশ প্রতিষ্ঠা হয়েছে। তারপরে এখানে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, পাকিস্তানের উর্দু ভাষায়। তারপরে ইংরেজিটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা। এইভাবে এখন আসছে, এভাবে দিন ক্রমান্বয়ে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমাদেরকে কি নেতৃত্ব দিছে। আর পাকিস্তানের নেতৃত্ব দিছে কে? মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ যতদিন ছিল ততদিন কিন্তু সব সুন্দরভাবেই ছিল, কিন্তু এমন একটা নেতা হারানোর পরে সেখানে আইয়ুব খান ছিল, ভুট্টো ছিল, এরা সবাইকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারেনি। তার ফলে কী হয়েছে, পাকিস্তানরা পরাজিত হয়েছে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ থাকলে কিন্তু পরাজিত হতে পারতো না। তারপর বঙ্গবন্ধু কিন্তু জয়লাভ হয়ে গেছে। 16 ডিসেম্বর আমরা জয়লাভ করছি, বিজয় দিবস আমাদের। কিন্তু 1972 সালের কত তারিখে বঙ্গবন্ধুকে নিজ বাসায় গিয়ে মেরে ফেলছে। এখন কেন মারা হয়েছে সেটা কারণ জিজ্ঞেস করলে অনেকে বলে উনি বাকশাল প্রতিষ্ঠার কারণে ওনাকে মেরে ফেলা হয়েছে। উনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে। গণতন্ত্র মানে বুঝো, বিভিন্ন দল থাকবে, যেমন আমাদের দেশে কি আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ এখন রাখতে দিবে কিনা জানি না, ইসলামী জাতীয়তা পার্টি, তারপরে এনসিপি, এরকম বিভিন্ন ছোট ছোট অনেক বড় বড় দল আছে। এখন সবাইকে আমরা নির্বাচনে দাঁড়াবে, এখন ভোট হবে, যে দল সব থেকে বেশি ভোট হবে উনি হবেন, ওই দলটা কে হবে দেশ পরিচালনা করতে পারবে, মানে ওনার প্রধান নেতাটা হবে প্রধানমন্ত্রী। আর যে এর থেকে একটু কম পাবে উনি হবেন বিরোধী দল। এটা হচ্ছে গণতন্ত্রের নিয়ম। এখন উনি গণতন্ত্রকে বাদ দিয়ে উনি একতন্ত্র বের করছে, মানে আওয়ামী লীগই দেশ শাসন করবে, বুঝছো? তা আওয়ামী লীগ দেশ শাসন করবে বলে এটা হচ্ছে বাকশাল। এটার কারণে অনেকে বলতেছে ওনাকে মেরে ফেলা হয়েছে। এখনো বোঝা যায় না ওনাকে কেন মারা হয়েছে, বুঝছো? এটা শেখ হাসিনার জামাই। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনার জামাইকে বলে শেখ হাসিনা মাসছে। এটা জানি না এখনো, আচ্ছা তোমাকে দেখেছে তারপর তোমাকে জানাবো। আর শেখ হাসিনার কথা বললে কি হবে এখন? না আমার ভালো লাগে না। হ্যাঁ আবার সুন্দর সুন্দর শাড়ি পরে। হ্যাঁ যাই হবে হোক, কিন্তু এই মুক্তিযুদ্ধ থেকে দেশে আসছে এখন কি আবার আমাদের পরবর্তী কোঠা আন্দোলন। তারপর আসছে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য, এটা নতুন অধ্যায় অ্যাড করছে। তারপর বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। তাহলে ঐতিহাসিক স্থান ও নিদর্শন মানে কি? সোমপুর বিহার, মহাপুর, পাহাড়পুর, এগুলা নিয়ে কথাবার্তা। আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। তাহলে আমাদের আন্তর্জাতিক সংস্থা আছে, আঞ্চলিক সংস্থা। আঞ্চলিক সংস্থা মানে হচ্ছে কিছু আমাদের সংগঠন আছে যেগুলো আমাদের দেশের জন্য কাজ করে, যেমন মৎস্য অধিদপ্তর, নারী ও শিশু অধিদপ্তর, তারপর পরিবেশ অধিদপ্তর, এরকমগুলো হচ্ছে তোমার সংস্থা। তারপর আছে নারী ও শিশু উন্নয়ন, এগুলো। তারপর আন্তর্জাতিক মধ্যে তোমার মানবাধিকার সংস্থা, এগুলো পড়লে জানবে। এখন তার মধ্যে ম্যাম দুইটাতে আছে, একটা হচ্ছে নারী ও শিশু উন্নয়নে, আর একটা হচ্ছে নারী ও শিশু অধিদপ্তরে, এই দুইটাতে আছে। তারপর একটাতে দিতে চাইছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, দুটাতে ফ্যামিলি থেকে বলতেছে না যাইতে হবে না আন্তর্জাতিক পদ্ধতি। তারপর এখানে হচ্ছে রাষ্ট্র এবং সমাজে আমার অধিকার ও কর্তব্য। এই যে একটু আগে তোমাকে বললাম আমরা মানুষ হিসেবে কি, তার এরকম কিছুটা পরে এখানে দিছে। এই যে তুমি অধিকার ভোগ করবে, তোমার কিছু অধিকার আবার আছে, তুমি ভোট প্রদান করতে পারবে, এটা তোমার মৌলিক অধিকার। 18 বছর হয়েছে, তোমার একটা এনআইডি কার্ড থাকবে, তুমি ওইটার মাধ্যমে যখন নির্বাচন হবে তখন তুমি যে দলকে ইচ্ছা তুমি সেই দলকে কি দিতে পারবা, ভোট দিতে পারবা। এটাতে তোমার কেউ বাঁধা ধরা নিয়ম নেই, এটা তোমার মৌলিক অধিকার। তুমি খাবার খেতে পারবা, এটাও মৌলিক অধিকার। তুমি পড়াশোনা করতে পারবে, কেউ তোমাকে আটকাতে পারবে না, এটা কেন তোমার মৌলিক অধিকার। আমাদের তখন বিএনপি সরকার যখন ছিল ওনারা বলছে 1991 থেকে ওনারা 1995 পর্যন্ত ছিল। তো 1991 সালে ওনারা কী করছে, একটা আইন প্রণয়ন করছে বিশেষ করে নারীদের। তখন দেখা যেত কি ছেলেরা পড়াশোনা করতো, মেয়েরা পড়াশোনা করতে পারতো না, টাকা পয়সার অভাবে। ফ্যামিলিতে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী বলতো কি ছেলেরা পড়াশোনা করবে, মেয়েরা ঘরে বসে থাকবে, মেয়েরা শুধু ঘরে রান্নাবান্না কাজ করবে। কিন্তু বিএনপি সরকার কী করছে, মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তার জন্য পড়াশোনার ক্লাস শিশু শ্রেণী থেকে তোমার কেজি থেকে কী করছে 5 পর্যন্ত পড়াশোনা ফ্রি করে দিছে। যেমন প্রাথমিক বিদ্যালয়ে পড়তে হলে কোনো টাকা দিতে হয় না, তুমি কয়েকটা 25-30 টাকার পরীক্ষার সময় ফি দিতে হয় আর কি। তারপরে
মাদ্রাসা হচ্ছে বেশি নিচ্ছে, কিন্তু প্রাইমারিতে একদম ফ্রি পড়াশোনা, কোনো বেতন লাগবে না। তারপর হচ্ছে তোমার 6 থেকে 10, ওটাও কিন্তু যাদের সরকারি কলেজ, সরকারি, ওদের কিন্তু কোনো বেতন দিতে হয় না, 20 টাকা 1 টাকা 2 টাকা বেতন দিবে, এত বেশি না। হাই স্কুল যদি সরকারি থাকে, আর বেসরকারি হলে টাকা দিতে হয়। তার মধ্যেও কী করছে, তো এটা ফ্রি করছে। তারপর ইন্টারমিডিয়েটও যারা সরকারি কলেজ, ওদেরও বেতন দিতে হয় না, এই 2 টাকা 3 টাকা 4 টাকা দিবে সরকারি কলেজে, এটাও কিন্তু পড়াশোনা ফ্রি। তাহলে তোমার তো পড়াশোনা একদম ইজি, সহজ। আচ্ছা, সেটা গেছে। তো এখন তো যারা বেসরকারি, যাদের কাছাকাছিতে কোনো সরকারি কলেজ নেই বা সরকারি স্কুল প্রতিষ্ঠান নেই, প্রাইমারি ছাড়া হাই স্কুল, ওরা তো পড়াশোনা করতে পারতেছে না। তাই 1993 সালে আবার কী করছে, একটা আইন প্রণয়ন করছে, শিক্ষা উপবৃত্তি। অর্থাৎ তোমাকে, তুমি যেহেতু আর্থিক অবস্থা খারাপ, তোমাকে আমি খাবার দিব, খাবার খাওয়ার সব কিছু জিনিস দিব, তুমি খাবার খাইতে পারবা, তার বিনিময়ে তোমার বাসায় যদি মেয়ে থাকে, তাকে পড়াশোনা করার জন্য প্রতিষ্ঠানে পাঠাইতে হবে। এটা বিএনপি সরকার কী করছে, আইনটা প্রণয়ন করছে। তোমাকে আমি খাবার দিব, তার বিনিময়ে একটা মেয়েকে পড়াশোনা করতে দিতে হবে। তারপর শিক্ষা উপবৃত্তি দিছে, তাহলে পড়াশোনার অনেক সাহায্য করছে ওরা। তারপর ক্লাস 5টা পর্যন্ত বরাদ্দ ছিল, যেটা এখনও। তারপর প্লেটু পড়াশোনা কী করছে, বরাদ্দ করে দিছে। তুমি দার্শনিক প্লেটুকে চিনবে না, কিন্তু বড় হলে চিনবে পড়াশোনা। তো দার্শনিক প্লেটু কী করছে, একটা উনি দার্শনিক রাজার বৈশিষ্ট্য বানাইছে। ওইখানে কি করতে হবে, একজন দার্শনিক রাজা মানে প্রধানমন্ত্রীকে অবশ্যই পড়াশোনা বাধ্যতামূলক। উনি 10 কত বছরে জানি দিছে পড়াশোনা, 40 নাকি 50 বছর, অনেক বছরে পড়াশোনা দিছে, যেটা এত বছরে কেউ পড়াশোনা করতে পারবে না। বুঝছো? এই যে আমাদের পড়াশোনা তো এখন কত, 12, 30, 40, 50, 60, 70, মানে 17 বছর পড়াশোনা রাখছে। কিন্তু উনি 20 নাকি 30 কত বছরে জানি পড়াশোনা রাখছে, অনেক বছরের। ম্যামের খাতে আছে, ভুলে গেছে আর কি ম্যাম। মানে এত বছরে পড়াশোনা কেউ কিন্তু করতে পারবে না। তারপরে উনি দিয়েছে বিয়ে করতে পারবে না প্রধানমন্ত্রী, মানে দার্শনিক রাজা, সম্পদ থাকতে পারবে না, এগুলো তুমি পরে বুঝবা। তারপরে অধ্যায় যাই আমরা, নৈতিক ও সামাজিক আচরণ। তুমি নৈতিক ও সামাজিক, তুমি সামাজিক কীরকম আচরণ করবা, তোমার চলচ্চিত্র কেমন হবে, এটা এখানে এই বিষয়ে কথা বলবে। বাংলাদেশের যোগাযোগ মানচিত্র, এই জায়গা থেকে ওই জায়গায় যাবা, তুমি কিভাবে, কোন দেশে কোন জায়গা অবস্থিত তুমি জানবা কী করে, এই মানচিত্রের সাহায্যে। বাংলাদেশের বনভূমি ও প্রাকৃতিক পর্যটনের স্থান, ঠিক ঐতিহাসিক স্থানের মতো। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, তাও একই পড়া, তোমার সম্পদ কী কী আছে, ওই যে তরল পদার্থের মতো কিছুটা, ওরকমগুলো। বাংলাদেশের জনসংখ্যা ও জনসম্পদ, জনসম্পদ মানে হচ্ছে তোমার গাছপালা, পশু পাখি, এগুলো হচ্ছে জনসম্পদ। আর জনসংখ্যা মানে হচ্ছে তোমার দেশের কত কোটি মানুষ আছে। ব্যক্তিগত বাজেট ও ব্যাংক, তোমার পরিবারে বাজেট 1 মাসে কত টাকা লাগে এবং তুমি কত টাকা সঞ্চয় করবে ব্যাংক, এটাও নতুন বিষয়। তারপরে তো জরুরি পরিস্থিতি, তাহলে জরুরি পরিস্থিতিতে কিছু নাম্বার আছে। তোমার মনে করো কোথাও বাল্য বিবাহ হচ্ছে বা কোথাও নারী নির্যাতন হচ্ছে, তুমি 999 কল দিতে পারবা। তারপরে কোনো বন্যার কোনো সমস্যা হচ্ছে, তাহলে বিভিন্ন নাম্বার আছে, যেটা তুমি পরবর্তী অধ্যায়ে জানতে পারবা। ম্যামের থেকে আছে নাম্বারগুলো। ম্যাম যেহেতু নারী ও শিশু উন্নয়নে নারীদেরকে নিয়ে কাজ করি, ম্যামের কিছু নাম্বার আছে, তোমাকে দেখাবো। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম, আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো, মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন। যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে, অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা 1, 2, 3, তারপর আপনি কি 6-এ নাকি 7-এ, এগুলো অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে। স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে। এখন আপনার স্কুলে পড়া কী দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কী করবেন, এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে। বেতন হবে মাস হিসাব করে, এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না। তারপর এখানে আছে আমাদের অধ্যায়ভিত্তিক টেস্ট, অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে, অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে মাসিক টেস্ট। মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা 1 মাসে কী কী শেষ করলাম, যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে। তারপর হবে ফাইনাল পরীক্ষা, যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে, ঠিক তার আগে করে আমাদের সব
সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে, যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষায় পাশ করতে পারবো। গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে। অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে। তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে, অর্থাৎ আমরা যেই সাবজেক্টে পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ, অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম এটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে। ড্রয়িং শেখানো হবে। এখন যারা ড্রয়িং শিখতে চান, তারপরে বিভিন্ন হ্যান্ড স্টিচ শিখতে চান, এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। হাতের কাজ শেখানো হয়। শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন, যেমন নকশি কাঁথা, বেডশিট, এসব কিছু। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব।